এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিএম দত্ত মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় মহিলা ডাক্তারের ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। একটা হাসপাতাল যেখানে মানুষ যায় জীবন বাঁচাতে, আর সেই হাসপাতালের চার দেওয়ালের মধ্যেই যদি ঘটে যায় একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুন, যদি তার শরীরে পাওয়া যায় ভয়াবহ নির্যাতনের চিহ্ন, আর তদন্ত করতে গিয়ে একের পর এক প্রমাণ হারিয়ে যেতে থাকে, সাক্ষীরা মুখ খুলতে ভয় পায় এবং তদন্তকারীদের সামনে এসে দাঁড়ায় এমন এক অদৃশ্য শক্তি যার শিকড় পৌঁছে যায় ক্ষমতার একেবারে উপর মহল পর্যন্ত। তাহলে প্রশ্নটা শুধু কে ধর্ষণ করলো বা কে খুন করলো না, প্রশ্নটা হয়ে গিয়ে দাঁড়ায় যে একজন নারীর ওপর এত ভয়াবহ অত্যাচারের পরেও সত্যিই কি বিচার পাওয়া সম্ভব। আর এখানেই অজয় আমাদের মনে করিয়ে দেয় ভয়াবহ 2024-এর সেই আরজি করে ঘটনার কথা। কারণ হাসপাতাল, একজন মহিলা ডাক্তার, ধর্ষণ, নৃশংস খুন, তদন্ত নিয়ে প্রশ্ন ও প্রভাবশালী মহলের চাপ, এই মিলগুলো দেখার পর অজয়াকে শুধুমাত্র একটা সাধারণ থ্রিলার হিসেবে ভাবা সত্যিই কঠিন। আর এই অস্বস্তিকর প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই হইচইতে এসেছে অয়ন চক্রবর্তীর নতুন সিরিজ অজয়া স্পেশাল টাস্ক ফোর্স। হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রিভিউ বাই রনি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ওয়েব সিরিজ রিলেটেড এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজ কথা বলবো এমন একটা সিরিজকে নিয়ে যেটা শুধুমাত্র রহস্য তৈরি করে না, বরং কিছু বাস্তব ভয়ঙ্কর স্মৃতিকেও নাড়া দেয়। গল্পের শুরুতেই আমরা দেখি সরকারি হাসপাতালে ডাক্তার দেবপর্ণা বিশ্বাসের ধর্ষণ ও নৃশংস খুন। আর এখান থেকেই সিরিজটা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে, কারণ এই ঘটনাটা শুধুমাত্র একটা মার্ডার কেস নয়। একজন মহিলা চিকিৎসক তার কর্মস্থলেই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। তদন্ত যতই এগোয় ততই সামনে আসে ভয়ঙ্কর কিছু প্রশ্ন। প্রমাণ কি সত্যিই সুরক্ষিত? সাক্ষীরা কি নিরাপদ? নাকি কেউ ইচ্ছা করেই তদন্তের পথটা আটকে দিতে চাইছে? তদন্তের দায়িত্ব এসে পড়ে এসিপি দামিনী সেনগুপ্ত এবং তার স্পেশাল টাস্ক ফোর্সের ওপর। আর এখান থেকে শুরু হয় আসল লড়াই। একদিকে আইন আর অন্যদিকে ক্ষমতা। একদিকে একজন নির্যাতিত নারীর জন্য বিচার, আর অন্যদিকে সেই সত্যিকে চাপা দেওয়ার চেষ্টা। আর মাঝখানে দাঁড়িয়ে আছে কয়েকজন পুলিশ অফিসার যারা জানে তারা পিছিয়ে গেলে সত্যিটা চিরদিনের জন্য চাপা পড়ে যেতে পারে। অজয়ার সবচেয়ে ডিস্টার্বিং দিকগুলোর মধ্যে একটা হচ্ছে ঘটনাটাকে শুধুমাত্র একটা হেডলাইন হিসাবে দেখানো হয়নি। একজন নারীর ওপর কি ভয়ঙ্কর নির্যাতন হতে পারে, তারপর একটা পরিবার কিভাবে ভেঙে পড়ে, আর সেই পরিবারের সামনেই যখন প্রশ্ন থাকে আমাদের মেয়ের সাথে এটা কেন হলো, তখন সেই যন্ত্রণা অনেক বেশি রিয়েল হয়ে ওঠে। কিছু মুহূর্তে সিরিজটা এমন এক অস্বস্তি তৈরি করে যে দর্শক নিজেই ভাবতে বাধ্য হন এতটা নৃশংসতার পরেও কি সত্যিটা চাপা পড়ে যাবে। আর এখানেই অজয়া ইমোশনালি হিট করে, কারণ শেষ পর্যন্ত একটা পরিবার রাজনীতি চায় না, ক্ষমতা চায় না, তারা শুধু চায় ন্যায় বিচার। আর সোহিনী সরকার দামিনী সেনগুপ্তের চরিত্রে একেবারে অন্যরকম একটা প্রেজেন্টেশন নিয়ে এসেছে। এখানে তাকে শুধুমাত্র একজন পুলিশ অফিসার হিসাবে দেখা যায় না, বরং তার ক্যারেক্টারের মধ্যে একটা ডিটারমিনেশন আছে, একটা রাগ আছে, দায়িত্ববোধ আছে, আর সবচেয়ে বড় কথা হার না মানার একটা জেদ আছে। কিছু কিছু সিনে সোহিনীর চোখের এক্সপ্রেশনই অনেক কথা বলে দেয়। তিনি চিৎকার না করেও বুঝিয়ে দেন তিনি এই সত্যিটা বের করেই ছাড়বেন। ইন্দ্রাশিস রায়, রুকমা রায়, মৈনাক বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য সাপোর্টিং কাস্টরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে। বিশেষ করে এনসেম্বল কাস্টের কারণে স্পেশাল টাস্ক ফোর্সকে শুধুমাত্র একটা প্রোটাগনিস্টের গল্প মনে হয় না। প্রত্যেকের নিজের জায়গা রয়েছে, নিজের কনফ্লিক্ট আছে, আর ইনভেস্টিগেশনের মধ্যে নিজের কন্ট্রিবিউশন আছে। অয়ন চক্রবর্তীর ডাইরেকশনের সবচেয়ে বড় শক্তি আমার মনে হয়েছে অ্যাটমসফিয়ার। হাসপাতালের পরিবেশ, তদন্তের চাপ, চুপচাপ থাকা কিছু মানুষ, আর নীরবতার মধ্যে লুকিয়ে থাকা ভয়, সব মিলিয়ে একটা কনস্ট্যান্ট টেনশন তৈরি করার চেষ্টা করা হয়েছে। সিরিজটা সবসময় আপনাকে জাম্পস্কেয়ার দিয়ে ভয় দেখাতে চায় না, বরং একটা অস্বস্তি তৈরি করে রাখে, যেন মনে হয় এরপর কি হবে। আর এই কিউরিওসিটিটাই আপনাকে এপিসোডের পর এপিসোড দেখতে সাহায্য করবে। আর এবার আসি সেই বিষয়টায় যেটা নিয়ে অজয়া মুক্তির আগেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল, 2024-এর আরজি করের ঘটনা। ট্রেলার সামনে আসার পর থেকেই অনেক দর্শক অজয়ার সঙ্গে আরজি কর ঘটনার অনেক মিল খুঁজে পান। হাসপাতাল, মহিলা চিকিৎসক, ধর্ষণ ও খুন, তদন্ত, প্রমাণ নিয়ে প্রশ্ন, আর সিস্টেমের বিরুদ্ধে লড়াই, এই মিলগুলোই স্বাভাবিকভাবে দর্শকের মনে অস্বস্তি তৈরি করে। তবে আমার মতে দর্শক হিসাবে সিরিজটাকে একটি ফিকশনাল ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসাবেই দেখা উচিত, কারণ বাস্তব ঘটনার সঙ্গে মিল আছে কি নেই
সেটার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অজয়া নিজের গল্পটাকে কতটা বিশ্বাসযোগ্যভাবে বলতে পেরেছে। আর সেই জায়গায় সিরিজটি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যি খুঁজে বের করা কি সম্ভব? ক্ষমতার সামনে আইন কতটা স্বাধীন? আর যদি প্রমাণ নষ্ট হয়ে যায়, যদি সাক্ষীরা ভয় পেয়ে যায়, তবে একজন তদন্তকারী কিভাবে সত্যের কাছে গিয়ে পৌঁছাবে? এই প্রশ্নগুলোর কারণেই অজয়া শুধুমাত্র একটা রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি হয়ে থাকে না, বরং এটা হয়ে ওঠে সিস্টেম বনাম সত্যের একটা লড়াই। তবে সিরিজটা একেবারেই যে ফ্ললেস সেটা নয়। কিছু জায়গায় ইনভেস্টিগেশনের পেস কিছুটা আনইভেন মনে হতে পারে। কিছু ঘটনা আরো ডিটেলে দেখালে ইমোশনাল ইম্প্যাক্ট আরেকটু বাড়তে পারত। আবার কিছু জায়গায় দর্শক হয়তো আরো ফাস্ট পেস স্টোরি টেলিং এক্সপেক্ট করবেন। আমাকে যদি প্রশ্ন করা হয় অজয়া কি দেখা উচিত, আমার উত্তর হবে হ্যাঁ, বিশেষ করে আপনি যদি ইনভেস্টিগেটিভ থ্রিলার পছন্দ করেন, যদি মিস্ট্রি, পুলিশ ইনভেস্টিগেশন আর কনস্পিরেসি আপনার ভালো লাগে, আর যদি এমন গল্প দেখতে ভালোবাসেন যেখানে শুধু অপরাধীকে খোঁজা হয় না, খোঁজা হয় সত্যিটাকে, তাহলে অজয়া আপনার ওয়াচ লিস্টে থাকতেই পারে। কারণ এই সিরিজটা দেখার পর হয়তো একটা প্রশ্ন আপনার মাথাতেও ঘুরবে, যে নারীর উপরে এত ভয়াবহ অত্যাচারের পরেও যদি সত্যি চাপা পড়ে যায়, আমরা তাহলে কাকে বিশ্বাস করব? তবে একটা কথা মনে রাখতে হবে, সত্যকে যতই চাপা দেওয়া হোক, সাক্ষী যতই ভয় পাক, সত্য একদিন না একদিন দরজায় করা নাড়বেই। আর এই সত্যর জন্য শেষ পর্যন্ত যারা লড়ে যায় তারাই আসলে অজেয়। হোক না পথ চেনা আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে।